ফার্স্ট টাইম মার দিয়া পিছা কিচ্ছু নাই আপু। আবার আবার ব্যাপারটা হলো কি, আমি আমি বর্তমানে মানে যে বাড়িতে আছি, এই বাড়ি আপনার 24-25 সালে মানে কি এই বাড়ি। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা সবাই দেখেছেন এবং সেই সাথে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি এটা আন্দাজ করতে পারছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো এবং কি কি সত্যের পর্দাফাশ আজকে আপনাদের মাঝে আপনাদের ভাই করতে চলেছে। বন্ধুরা, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, যতটা আপনারা ভাবছেন তার চাইতে বেশি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন। তো ভিডিওর শুরুতে সবাইকে শুধু এটাই বলবো যে আপনারা যারা এখানে নতুন আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে কিন্তু সবাই থাকবে। আর ভিডিওতে মনে করো অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন আমাদের আখিয়া বুকে আরজি নীরবের শোতে গিয়েছিল। যখন তুমি বিয়ে করছো বোন, তখন তোমার বয়স 23 বছর। হ্যাঁ, সেই বয়সে একটা মেয়ে একটা সতীর্ণের ঘর কেমনে করে? নীরব ভাইয়ের ঠিক 2010-11 দিকে যখন তুমি বাংলা ভিশনের একটি শোতে অ্যাঙ্কার ছিলে, তখনও কিন্তু আনুমানিক তোমার বয়স প্রায় 25 থেকে 30 ছিল, তাই না? তো সেই বয়সে তুমি একজন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে এমন একটা অপ্রত্যাশিত কল কিভাবে রিসিভ করলে? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কি নাম? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নীরব ভাইয়া? জি নীরব ভাই ভালো আছে, আপনার নাম কি? আমার নাম, আচ্ছা তুমি এমন কত মিনিট জীবন নষ্ট করবো বলো তো? আই এম সরি। না মানে ধরে নিলাম ভাইয়া তখন তোমার ফেসে দাড়ি গোফ একটু কম ছিল, তুমি একটু পাতলা ফুটলা ছিলে, কিন্তু তাই বলে কিন্তু ব্যাপারটা এমনটা নয় যে তোমাকে আমরা চিনতে পারবো না। আমরা কিন্তু তোমার খুব ভালোভাবে চিনছি, তুমি যে সে ব্যক্তি। তোমার আমি চিনি না। কিভাবে এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিলে? আচ্ছা তুমি এমন কত মিনিট জীবন নষ্ট করবো বলো তো? কারণ টিভিতে অথবা সোশ্যাল মিডিয়া তোমাকে আমরা যেমনটা দেখি সেটা হচ্ছে তোমার এক ধরনের মুখোশ। আসলে তুমি হলো একটা পাতলা বদমাইশ, তুমি ডুবে ডুবে জল খাও। আর এইটাই হচ্ছে চিরন্তন সত্য, যেটি কিনা সেদিন সে কলের মাধ্যমে উত্তর বাচ্চা ভালো হয়ে যায়। আবার বন্ধুরা, এই বিষয়ে যখন ওনাকে আর যে কিপ্রিয়ার সাথে প্রশ্ন করা হয়েছে এই প্রসঙ্গে, পরে যেন বহু মেয়ের জীবন নষ্ট করছো। হ্যাঁ, এইটা হেভি ভাইরাল হলো এবং ন্যান্সি ওয়াজ মাই ফ্রেন্ড। ও কামন নীরব ভাইয়া, শি ওয়াজ ইওর ফ্রেন্ড রিয়েলি? শি ওয়াজ মাই ফ্রেন্ড। ও ভাইয়া, ধরে নিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, আমরা সবাই এখানে বোকা শোকা মানুষ, তাই না? আমরা গ্রামের বোকা শোকা মানুষ। বাট তাই বলে আমরা কিন্তু এটা বুঝি যে কোনটা তোমার ফ্রেন্ড হতে পারে আর কোনটা তোমার এক্স গার্লফ্রেন্ড হতে পারে। ভাইয়া, গাঁজা ওরা খাইলেও না এটা আসলে চলবে না কি মানুষ। মেনু প্লেটটা খুব সুন্দরভাবে করে। ম্যানুপুলেট কই করলো? তুমি নিজে গেছো ইয়েতে সাভারে তার বাসায়, হ্যাঁ। ওরা তোমার পিস্তল ধরে নাই। বন্ধুরা, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আখি আপু কিরকম মানুষ সেটা কিন্তু নীরব ভাই খুব ভালোভাবে জানে, তাই না? কিন্তু তারপরে এইভাবে চেপে ধরার কিন্তু কোনো মানে হয় না। বন্ধুরা, চেপে ধরবে না। ওনার সাথে যে টাইপের থার্ড ক্লাস লো ক্লাস ছেলে পেলেরা আসে, গ্যান্ডারি যতই মজবুত হোক না কেন, হ্যাঁ, গ্যান্ডারি যতই মজবুত হোক। যতই মজবুত হোক না কেন, মেশিনের ভিতরে দেলি রস বেরিয়ে যায়। এক সেকেন্ডও লেট করে না, একদম খাস খাস করে আসে। আবে ও ও কত বয়স কত তোর? থাপ্পড় দিয়ে মন চা কাঞ্চা বুটি সব ভুলে ফেলি। না মানে কি গ্যান্ডারের রস কি? এক সেকেন্ডও লেট করে না, একদম খাস খাস করে আসে। বন্ধুরা, গ্যান্ডারের রসমস ছাড়েন, জীবনে তো মনে হয় না ওর কথা শোনার পর গ্যান্ডারের রস আমি আর খাবো। আসেন না, একে আমরা সবাই মিলে গ্যান্ডারে গিয়ে কখন বাইরে। আমরা বয়স কত তোমার? আরে যে গাদা রেখে দেখেন না নীরব ভাই কি আবার বন্ধুরা, এই তো জেলও খেটেছে। আর যে নীরবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একদিনের রিমান্ডও কিন্তু সে ছিল। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আরজে নীরবকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। তো সেই টাইপের লোকজন একটা মানুষকে কিভাবে চেপে ধরতে পারে সেটা তো আমাদের চাইতে ভালো এখানে কেউ বোঝার কথা নয়, তাই না? তুমি নিজে গেছো ইয়েতে সাভারে তার বাসায়, ওরা তোমার পিস্তল ধরে নাই। ভাইয়া শোনো, মামুর কাছে কখনো খালার গল্প বলো না। খালাম্মাকে? ভাইয়া দয়া করে দালালি করো না। দালালকে? আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছেন একজন মহাজ্ঞানী মানুষ, তাই না? ওনাকে আমরা বেশিরভাগ সবসময় রেডিও শোতে অথবা টিভি শোতে দেখেছি। তো আমার কথা হচ্ছে এই পরন্ত বেলায় আমাদের মতো বোকা শোকা মানুষের মাঝে উনি ইউটিউবে কি করে? তাও সত্য। বন্ধুরা দেখুন, পৃথিবীর কোনো কাজই ছোট নয়। উনি যে কাজটি করেন এজ এ লাইফ কোচ হিসেবে সেটাকে আমি যথেষ্ট সম্মান করি। আই অ্যাপ্রিসিয়েট ইট। যাকে কিনা গুগলে সার্চ করলে এটা দেখিয়ে দেয় যে বাংলাদেশের সেরা একজন লাইফ কোচ কে, সেটা হচ্ছে আরজি নীরব। বাট আমার প্রশ্ন হচ্ছে এগেন, এই পরন্ত বেলায় ইউটিউবে তুমি আমাদের মাঝে কি করো ভাইয়া? আমরা গ্রামের বোকা শোকা মানুষ, আমরা গ্রামের বোকা শোকা মানুষ। আরে তো এই বোকা শোকা মানুষের মাঝে এত মহাজ্ঞানী মানুষ কি করো তুমি ভাইয়া আমাদের মাঝে? কারণ খাস বাংলা তো হচ্ছে এটাই যে তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র। তুমি বিভিন্ন জায়গায় চিপা চাপায় কোনো এখানে এমন এমন অকারেন্স ঘটেছো যে টিভি শোতে তুমি আর এখন জায়গা পাও না, বুঝতে পেরেছো না? আর বন্ধুরা, উনি হচ্ছেন এমন একজন জ্ঞানের মানুষ ভাই সাহেব, মানে এমন ওনার জ্ঞানের কথা শোনেন না। মানুষের ধারণা তার আমাকে বলছে, অনেক মানুষের বিশ্বাস তার আমাকে জানে। আবে ও ও कहना क्या चाहते हो बे?
মানে কি বলছেন না বলছেন নিজে জানান। আরে ও হাবলু কেনা কে চাতে হবে? अरे कहना क्या चाहते हो? আরে যে বন্ধুরা এই যে হাসি ভাইজাব মানে তুমি কি ভাইয়া বাংলা ছবির ভিলেন? তুমি কি বাংলা ছবির ভিলেন জাম্বুর ভাই খাম্বু? মন চায় তোমাকে দেখটা বাম্বু। বিয়েটা তো একটা ফাইজলামি তাই না? বিয়ে তো একটা মুখের কথা, চামড়ার মুখ দিয়ে যা বলে তাই হয়। বিয়ে আমার বাড়ি চিপায় ঘুমায়, ডিভোর্সের বিয়ে ভাঙ্গা ঢোল দিয়ে। আবে ও নীরব ভাই, আমরা হলাম মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে, আমাদের কাছে বিয়ে অথবা একটি রিলেশনশিপ অনেক বড় ম্যাটার করে ভাই। আমরা তোমাদের মতো না যে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করে শেষ টাইমে ইউটিউবে এসে ছাগলামি করবো। মানে এতটাই কি সহজ? আপনিও তো আপনার জীবন অনেক ভুল করেছেন না? আপনার এটা উচিত ছিল ওকে এইভাবে অসম্মান না করে আমি সমাজের মাঝে এমন কিছু মেসেজ দেই যে ও যে ভুলটা করেছে এই ভুলটির জন্য সমাজে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের না করে। কিন্তু না, আপনি রীতিমতো সেখানে ফদা লুটছেন যখন কিনা দেখছেন যে মেয়েটা এখানে কান্না করে দিয়েছে। আমার তো মনে হয় তুমি ভাইরাল হওয়ার জন্য নিজে কাজটা করছো, যে তুমি বাচ্চা নিছো ভাইরাল হওয়ার জন্য, তুমি আরেকটা বিয়েও করছো ভাইরাল হওয়ার জন্য। নীরব ভাই, আপনি আসলে যাদের কথা বলছেন না, বিশ্বাস করেন আখি যাওয়ার আগে তারা নিজের 2 বছর যাবত স্ট্রাগল করছিল ভাইরাল হওয়ার জন্য। না মানে বন্ধুরা, আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখেন আখি ওদের সংসারে যাওয়ার আগে ওদের ভিউজের অবস্থা আর ভিডিওর অবস্থা কি ছিল। তো সেই ক্ষেত্রে এই ধরনের দোষারোপ আপনি আখিকে কিভাবে করতে পারেন যে আখি তুমি সেখানে ভাইরাল হওয়ার জন্য গিয়েছো যখন কিনা এটার কোনো নিশ্চয়তা ছিল না যে সেই সংসারে গেলে আখি আদৌ ভাইরাল হতে পারবে কিনা। আমার তো মনে হয় তুমি ভাইরাল হওয়ার জন্য নিজে কাজটা করছো। ভাইয়া তুমি এত বড় একজন আরজে, এত বড় একজন অ্যাঙ্কার, একটু রিসার্চ করে হোমওয়ার্ক করে তারপর ইন্টারভিউটা নিবে না? ছি এই অবস্থা। আর এই অবস্থা তো হবেই। ওই যে গেন্ডারে মার্কা ছেলে মেয়ে যদি টকশো টানে, 1 সেকেন্ডও লেট করে না, একদম খাস খাস করে আসবে। আর এটা করে গেন্ডারে কই এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে যায় মানুষের, তখন বাধ্য হয় মানুষ করতে। এইটা কেউ বিশ্বাস করবে না, সরি। নীরব ভাইয়া, তুমি খুবই সহজ সরল একটি পুরুষ। এটা কেউ বিশ্বাস করবে না, সরি। তুমি জীবনে কোনো মেয়ের সাথে মেলামেশা করো নাই তোমার স্ত্রী ছাড়া। এটা কেউ বিশ্বাস করবে না, সরি। নীরব ভাইয়া, তুমি তোমার জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলো তাকাও নাই, কারো জীবন তুমি নষ্ট করো নাই। এটা কেউ বিশ্বাস করবে না, সরি। নীরব ভাইয়া, তুমি এমন একটা ছেলে যে কিনা এখনো নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলো তাকাও না, মেলামেশা করো না। এটা কেউ বিশ্বাস করবে না, সরি। अब तो सच बोल दे। ভাইয়া, ভালো হয়ে যখন সময় আসছে, দালালি কম, জনগণ খেয়ে দিবে তোমাকে গম, আর একদিন না একদিন আমাদের সকলেরই বেরিয়ে যেতে পারে দম। चलो भाई देखो अपने क्या करते हैं। এখন বন্ধুরা, আপনারা যারা আমাকে বলেন ভাইয়া আখি আপনার কি হয়, আপনি কথার কথা আখির হয়ে পক্ষ নিয়ে ভিডিও করেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আখি এমন একটা কুখ্যাত সন্ত্রাস টাইপের মেয়ে, আখিকে চিপা চাপা ধরে সবাই থোবরা মোবরা ফাটিয়ে দেয়, আর আখি এইভাবে ক্ষমার মতো ব্যান্ডেজ করে আমার কাছে চলে আসে, আর আমি আখিকে দেখে রাগ হয়ে বলি कौन थी अरे ये? না মানে হাউ ফানি। হ্যাঁ, একটা মেয়ে যার সাথে কিনা এত কিছু হয়ে গিয়েছে, রীতিমতো এখনো তাকে লাইভ করে সোশ্যাল মিডিয়া খোঁচানো হচ্ছে, পচানো হচ্ছে। হচ্ছে গিয়ে ফোন কিনতে চাও, ডি কোম্পানিতে চলে এসো, ওইটাতে আমি প্রমোশন করি ভাই। এখানে চলে এসো। তোরাও আসিস, একটা মোবাইল দান করবো না, আমাদের শোরুমে আসিস। ওই যে চিল্লাস না পারলে আমাদের শোরুমে স্টাফদের সাথে আমাদের পার্টনারদের সামনে আইসা নিয়ে একটা লাইভ করি, যে এটা আহাতিসের দোকান না, তোর দোকানের মধ্যে পুইতা রাখবো। ভাইয়া, কে কাকে পুঁতা রাখবে কিংবা কে কাকে জুতা রাখবে সেটা সময় কথা বলবে, বুঝতে পেরেছো না? না মানে তিশা, তুমি কি জানো আমার কাছে কি এসে পৌঁছেছে? আমি দোয়া করি অবশ্য আমাদের পিছনে যারা লেগে আছে তারা যাতে সারা জীবন আমাদের পিছনেই পড়ে থাকুক, দোকান দেয়া তো দূরের কথা, কোনো দোকানের কর্মচারী হিসেবেও যাতে তারা কখনো চাকরি না পায়। ভাইয়া, তোমার এই খয়রাতের ফোনের শপ আর এই যে চাপাবাজির ফোনের শপ আমাদের প্রয়োজনও নেই। আর আল্লাহর রহমত আমরা সেই টাইপের ছেলে পেলেও না যে মানুষের সবকে নিজের সব বলে সমাজে পরিচয় দিব। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মুখোশ খুলে দিব। এই যে বন্ধুরা ফোনের শপ, এটি আসলে ওদের না, সেটা প্রমাণ সহকারে সবাই এখানে শোনেন। যাদের সব তারা আমাদের সাথে কন্টাক্ট করেছে। আমি নেটের জন্য তো এই জন্য কেটে যাচ্ছে। বলো। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি কি গ্রামে আছেন? না না, আর 2 দিন ধরে নেটের অনেক প্রবলেম করে। আপু বলো। ও, তো দেখা গেছে যে আপনার মানে কি যদি একটা ফোন সেল হয় তো আপনার মানে ওরা কি মানে বুঝি নাই আমি কথাটা। কে গেছিল? গিয়েছিল আপনার তিশা গিয়েছিল, হাত গিয়েছিল, তারপর ওর ভাই গিয়েছিল, ওর বোন সরি ওর ভাবি গিয়েছিল, মা গিয়েছিল, বাবা গিয়েছিল। তারপর গিয়ে সেখানে কেক কাটে দোকানে মানে উদ্বোধন করেছিল। হ্যাঁ, তো উদ্বোধন করেনি, সরি উদ্বোধনের অনেক অনেক পরে গেছে। তো ওরা আসছে, তো ওরা বলছে যে আমরা আসবো, আমাদের জন্য কেক আনতে হবে, তারপর আমরা কেক কাটতে ভিডিও করবো, যাতে মানে কি বলে আমাদের দোকান সেটা এরকম। তো যাই হোক, মানে আপনাদের দোকানটাকে ওরা ওদের দোকান বলতে চাইছিল। আসলে আপু দেখেনি তো, বুঝেনি। বলছে বলতে চাইনি, বলছে
মানে কি ভিডিওতে মানে কি বলে যে আমাদের দোকান, আমি আর নতুন একটা দোকানে শেয়ার হয়েছি, এই সেই বিভিন্ন কথাবার্তা। এগুলো দেখা গেছে ওর মানে কি ভিডিও তো ইয়া করলো মানে কি চলে আসে মাঝে মাঝে, ওদের হাসি পায়। তো দেখা গেছে আপনার ভিডিওগুলো আমি সে শুরু থেকেই দেখি। তো মানে কি, তো আমি আপনাকে মেসেঞ্জারে নক করেছিলাম, হয়তো আপনি দেখেননি। আমি আপনার একটা মেসেজ দেখেছিলাম, আমি আপনি মেসেজ মেবি আমাকে করছিলেন, মেসেজ রিকোয়েস্টে ছিল যে ওদের দোকান না আপু, আমার হাজবেন্ডের একটা শাওয়ারের দোকান আছে ভালো পজিশন, এরকম টাইপসের একটা মেসেজ দিছিলেন আমাকে। হ্যাঁ, আমি আসলে দেখে তারপর রিপ্লাই করি নাই, কারণ ওদের বিষয়ে অন্য কারোর সাথে আমি রিপ্লাই খুব একটা দেই না, কারণ আমি ওকেই রিপ্লাই দেই এই জন্য আপু। তো ফেসবুকে দেখছেনই তো কিরকম পার্ট মারে ওর 4টা-5টা দোকান, অথচ দেখছেন তলে তলে কি অবস্থা। কিছু নাই আপু। আবার ব্যাপারটা হলো কি, আমি বন্ধুরা এখানে যে মেয়েটির সাথে কথা বলছিল সে হচ্ছে আমাদের চৈতি আপু, যাকে কিনা আহাত শেষ বিয়ে করেছিল। আর যে মেয়েটি কথা বলছিল সে হচ্ছে শপের মালিক। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, তিশা এতটা কনফিডেন্সের সাথে মিথ্যা কেউ বলে? আজকে আমাদের শপে আসার সাথে সাথে দেখি আপু হচ্ছে আমাদের কাস্টমার বসে আছে, আপু হচ্ছে একটা ফোন নিছে। সো আপু আবার আমাদের ভিডিও দেখে নাকি আপু? তো এই হচ্ছে আপুর ফোন। কেমন লাগলো আমাদের শপে কেনাকাটা করে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তুই তো ভালো করে জানতি যে একদিন না একদিন সত্যটা বেড়েই যাবে, তো সেই ক্ষেত্রে কেন এতদিন চাপাগুলো ছাড়লি? কেমন লাগলো আমাদের শপে কেনাকাটা করে? কিরে শাকচুনি চোপা খুনে ঘোরামুখী বদমাশ মেয়ে, লজ্জা করে না? এত যে থলে করি, এত সত্য যে আমরা বের করে নিয়ে আসি, লজ্জা করে না? তোর বুকটাকে একটাবারও কাঁপলো না যে একদিন হলেও কিন্তু সত্যটা বেড়েই যাবে? তখন আমি কিভাবে আমার ভিউয়ার্সের সামনে মুখ দেখাবো? না মানে এর আগে তো খুব বড় একটা নাটক করলি যে বাবা নাকি আমেরিকা থেকে চলে আসছে। তো আজকে তোমাদের সাথে আমি আমার যে বাবাকে পরিচয় করে দিব। হ্যাঁ, সে জেনেটিক ভাবে আমার বাবা না, সে আমাকে জন্ম দেয়নি। কিন্তু পরবর্তীতে আমরা এটা দেখলাম যে সব রোগচক্কর। কিছুদিন আগে ওর একটি বিয়েতে গিয়েছিল, আপনারা সবাই দেখেছেন বন্ধুরা। সেই বিয়েতে গিয়ে অনেক টাইপের চাপা চোপা ছেড়েছে। আমি বর্তমানে মানে যে বাড়িতে আছি, এই বাড়ি আপনার 24-25 সালে মানে কি এই বাড়ি মানে কি বর্তমানে যে বাড়িতে আমরা ভাড়া আছি, এই আপু মানে ছোট আপু মানে কি মালিকের ছোট মেয়ের বিয়ে হয়েছে। ওরা এখানে এসে ভিডিও শুট মোট করে মরে গেছে। তারপর মানে কি কত পরিমাণে চাপা মারছে মাঝখানে আমার এই বাড়ির এত বড় আপুর সাথে, মাঝখানে আপনার মানে কথা কাটাকাটি হয়েছে। তো ও যখন মানে বুঝতে পারছে যে ওরা তো জানে বা ওদের এখানে তো আমরা আসছি, তো পরে মানে কি তেমন কোনো কিছু মিলায় নেই। বুঝতে পারছি। আসলে আপু ছোট লোক, কি বলবো বলো, এই যে দোকান দোকান করে কি একটা পার্ট নেয় বুঝছো, দোকান দোকান করে একদম ফাটাইয়া দেয়, মানে ওর বাপের দোকান বুঝছো। সবই চাপা। অথচ দোকান কার আর নাম দেয় কার? হ্যাঁ, কিন্তু বিশেষ করে যে আপনি যে ধুয়ে দেন ভালো লাগে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন সত্যের পর্দা কিভাবে ফাঁস হয় আর এদের মুখোশ কিভাবে আমরা সবাই খুলে দিতে পারি। বন্ধুরা কিছুদিন আগে বলেছে, আপনারা সবাই শুনেছেন। আজকে তোমাদের একটা কথা বলি, ও বিয়ে করবে, ও বিয়ে করলে মামলা দিয়ে আমরা আজকে নিয়ে আসবো, বুঝতে পারছো? কারণ মা বিয়ে করলে সন্তান বাবার কাছে থাকে। বন্ধুরা আইন অনুযায়ী বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর 7 বছর পর্যন্ত যে কোনো সন্তান তার মায়ের কাছে থাকে। 7 বছর পর সেটা তখন কোর্টের মাধ্যমে ডিসাইড করা হয় ছেলে কি আসলে বাবার কাছে থাকবে নাকি মায়ের কাছে থাকবে। যখন কোনো সন্তান জন্ম নেবে আর স্বামী স্ত্রীর মাঝখানে ডিভোর্স হয়ে যাবে, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয় ছেলে মেয়ে কার কাছে থাকবে। বাট এর বাহিরেও যদি ওই মহিলাটা কোনো অন্যত্র বিয়ে করে ফেলে, ইভেন কি আদালত বা ম্যাজিস্ট্রেট বুঝতে পারে যে এই ছেলে সন্তানের কাস্টডি নিয়ে প্রবলেম থাকতে পারে, মায়ের কাছে তারা ইনসিকিউর ফিল করতে পারে, সেই ক্ষেত্রে কোর্ট যদি স্যাটিসফাইড হয় সেই ক্ষেত্রে কোর্ট কিন্তু বাবার কাছে দিতে পারে। আন্টিল আমাদের নিয়ম কিন্তু এটাই, 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকা, ইভেন কি মেয়ে হলে তার বিয়ে না হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকা। তারপরে সেই জায়গা থেকে ডেফিনেটলি কোর্ট দেখবে যেখানে কার কাছে থাকলে দুইজন ব্যক্তির মধ্যে যে আপনার তোমার দুটো পার্টি রয়েছে, দুই পক্ষের মধ্যে কার কাছে থাকলে আসলে ও সবচেয়ে ভালো থাকবে। এখন কিন্তু কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, অবশ্যই ধর্মীয় আইনকে কনসিডার করা হচ্ছে, অবশ্যই অন্যান্য সব লগুলোকে কনসিডার করা হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে এখন কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বাচ্চা কোথায় থাকলে ভালো থাকবে, কোথায় গেলে তার শারীরিক ডেভেলপমেন্টটা ভালো হবে, মানসিক ডেভেলপমেন্ট ভালো হবে, সে নিজে ভালো থাকবে, তার যে মতামতের একটা যে গুরুত্ব রয়েছে। এখন বন্ধুরা শোনেন, যেই বাচ্চা শিশুটি কিনা ছোট থেকে মায়ের কাছে বড় হয়েছে এবং সে তার মাকে পৃথিবীতে সবচেয়ে বেশি চেনে, সেই বাচ্চাটা কি বন্ধুরা 7 বছর পর অন্য কারো কাছে চলে যেতে পারে আপনাদের মনে হয়? আরে না। আপনাদের কাছে আমার সহজ সরল একটি প্রশ্ন, আয়েশের যখন 7 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তখন আয়েশকে যদি কোর্ট জিজ্ঞেস করে যে তুমি আসলে কার কাছে থাকতে চাও, আয়েশ তখন কার কথা বলবে? এই নম্বর দুইটার কথা কি বলবে যারা কিনা দাঁত মাজে না? আরে না। যাদের মনে কিনা মায়া মহব্বত বলতে কোনো কিছু নেই, যারা কিনা একের পর এক সন্তান বিভিন্ন জায়গা হয় খোঁজ খবর নেয় না এবং সেই সাথে ছোটবেলা
যারা কিনা বাপ থাকতো নিজের সন্তানকে এতিম হিসেবে ঘোষণা করে দিয়েছে, তাদের কাছে কি আশ কখনো যাবে? আমার বাচ্চা এতিম না, আমার বাচ্চা নিয়ে আমার পোস্ট দিতে হয় না, আমার বাচ্চা বাবা নাই, আমার বাচ্চার বাবাও আছে, সবাই আছে। তো সেই ক্ষেত্রে আখি আপুকে আমি এটা বলবো, এত টেনশনের কোনো কিছু নেই। আপনাকে ওরা ডিভোর্স দিয়ে দিয়েছে, ভেবেছিল আপনি ছাড়া ওদের জীবনের সবকিছু চলবে, ওরা অনেক আরো ভাইরাল হয়ে যাবে, কিন্তু এইভাবে ডাউন হয়ে যাবে এটা ওরা কখনো ভাবে নাই। সো দ্যাটস ওয়াই আপনি এখন বর্তমানে একজন সিঙ্গেল মাদার, আপনি যাকে খুশি তাকে নিয়ে ঘুরতে পারেন, রং ঢং ঘষাঘষি যা মন চাপে তা করতে পারেন। এতে যদি কেউ জ্বলে পুরো ছাড়কার হয়ে যায় তারও ঘন্টা ফারাক পড়ে না। আমচা চামচা ওরা এসে যতই লাইভ করুক আর যতই হুমকি দামকে দেখ যে সন্তানকে নিয়ে যাবে। আজকে তোমাদের একটা কথা বলি, ও বিয়ে করবে, ও বিয়ে করলে মামলা দিয়ে আমরা আয়েশকে নিয়ে আসবো। নিজের সন্তানের খোঁজ খবর নাও না, না নিজের ছেলের খোঁজ খবর নেস কি রে? মোদের একদিন দেখতে গিয়ে আরিফের বর্তমান সংসার আগুন ধরে দিয়েছে। ভাবেন, ওই যে ট্রেনের ভিতর অন্ধকারে, মানে অন্ধকারে দেখেছো তুমি ভূত, আলোতে এসে দেখে টিচা খাচ্ছে আরিফের মুখ। মোদের এমন টাইপের কথাবার্তা বলা হয়েছে, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তোর এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্সটা কেন হয়েছিল আমি বলবো? বাচ্চা নিয়ে যে কাহিনী হয়েছিল, ওই বাচ্চাটা তোর পেটে কার ছিল, ওটার বাপ কে ছিল? তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে ওটা মুন্নাই ছিল? তাহলে ডিভোর্স হলো কেন? যে মুন্না অস্বীকার করলো কেন যে ওই বাচ্চা ওর না? বন্ধুরা সবাই বলবেন নাউজুবিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটি গুজব। আখি আপু এমন একটি সংসারে ছিল, বিয়ের আগে আখি আপু জানতো যে ছেলে নাকি রেন্টেকারে ব্যবসা করে, কিন্তু বিয়ের পরে এলাকায় গিয়ে দেখে ছেলে হচ্ছে ফাতেমা গ্রুপের সদস্যের মেইন লিডার। বন্ধুরা আখি আপু সেখানে অসুস্থ হবার পর তারা ডাক্তার দেখায়নি, তারপর আখি আপুর বাবা মা বলেছে যে তুই বাড়ি চলে আয়, তোকে আমরা ডাক্তার দেখাবো। বন্ধুরা বাড়ি চলে গিয়েছে আখি আপু সকালে, বিকেলে ডাক্তার দেখানোর পর এটা কনফার্ম হয় যে আখি আপু প্রেগনেন্ট। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ সকাল থেকে বিকেলের মধ্যে কি অন্য কোনো লোকের সাথে প্রেগনেন্ট হতে পারে? এটা হাস্যকর। তো তিশা তুই এই ধরনের গুজব কিভাবে ছড়াতে পারিস? এক্স হাজবেন্ড নিয়ে কথা বলে না কেন? কারণ ওইখানে যে মুন্নার কাছে সব প্রমাণ আছে, ও যে পরকিয়া করছে, ওর ননাসের হাজবেন্ডের সাথে পরকিয়া করে যে প্রেগনেন্ট হয়ে গেছিল, সেগুলো তো ফাঁস হয়ে যাবে। বন্ধুরা ওই মুন্না ছিল ভাদেমা, শালার পথে ছিল একটা খারাপ। তো সেই টাইপের কোন একটা ভাদেমা লোক কি কখনো এটা রাজি হবে যে সন্তান পৃথিবীতে আসুক? সে তো নিজেই খাইতে পায় না, বুঝতে পেরেছেন না? কিন্তু তুই মুন্নার সাথেও সংসার করতে পারোস নাই, মুন্নারও সংসার ভাঙছস, তুই যাই না শুনে গেছস মুন্নার বউ ছিল। ভাইয়া তুমি যে বলছো না, মুন্নার সাথেও কিন্তু যোগাযোগ আমার আছে। তুমি পারলে রেকর্ডিং আমাদেরকে শোনাও, তারপর আমরা মুন্নাকে ধর্ম, বুঝছো না? আর বন্ধুরা মুখের ভাষা ভাই সাহেব কয়টা দিন যাবত আখি আপুকে কেন্দ্র করে এবং মিনিং করে কি টাইপের স্ট্যাটাস অথবা স্টোরি গুলো দিয়েছে বন্ধুরা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদের কিনা লক্ষ লক্ষ ফলোয়ার, তাদের মুখে কি বন্ধুরা এই ধরনের ভাষা কখনো গ্রহণযোগ্য? না মানে তুই কি ভালো বিনা কখনো? এই লাড়িরা কই, ওই তুই বন্ধুরা এইভাবে পেরে ওকে সবাই ভাগান এখান থেকে। অনেক খারাপ, অনেক অহংকার একটা মেয়ে। আরে যে চুলের কি করছো কি রে বিলাত ইন্দুর? আর বন্ধুরা যে মোটা তিশা হয়েছে, বন্ধুরা গরু দেখে ওদের হচ্ছে নাকি গরু ওকে দেখে ভয় পেয়েছে কেমনে? কমো ঘোড়ার মতো মুখ না, গরু ভেবেছে কম্পিটিশনে বাজারে কোনো একটা নতুন ঘোড়া এসে পড়েছে। তারপরে আমার ফার্নিচার আমি বিক্রি করা শুরু করি, যেহেতু রমজান থেকে আমার হাজবেন্ডের ইনকাম নাই। বন্ধুরা আপনাদেরকে আমি বলে শুনেন, একটি ফার্নিচার যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু পাগল, কিন্তু বিক্রি করতে গেলে ব্যাপারটা কিন্তু হয়ে যায় ছাগল, তাই না? মানে কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। সে 6 মাস 5 মাস আগের থেকে, রমজান মাস থেকে আপনি ফার্নিচার বিক্রি করে করে কি আপনার সংসারটাকে সত্যি চালিয়েছেন? আপনি বলেন কে কি বিশ্বাস করবে? আর এই মানুষটারে নিয়ে অনলাইনে একটার পর একটা ট্রোল। আজ থেকে প্রায় বছরখানেক আগে আপনারা যে নাটকের একটি ভিডিও করেছিলেন যে আপনার হাজবেন্ড সে নাকি আমেরিকা থেকে ফিরে এসেছে, সেই ব্যাপারটা আসলে কি ছিল সবাইকে একটু বলুন তো। বন্ধুরা পুরোটাই ছিল রোগচক্কর। বন্ধুরা একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাইয়া তিশা যাকে বলছে যে আমার বাবা আমেরিকা থেকে ফিরে এসেছে, এই লোকটাকে কিছুদিন আগে আমি তিশার মার সাথে দেখেছি এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আসলে তিশার কে হন? বন্ধুরা তিশার আব্বু কোন রকম কোন উত্তর না দিয়ে চলে গিয়েছে। তো আমি আসলে তখন সেই প্রশ্নটি সবার মাঝে রেখেছিলাম যে তিশার আব্বা যদি আমেরিকা থেকে আসবে সেই ভদ্রলোকটা আসলে কে? বন্ধুরা এই প্রশ্ন আমি রেখেছিলাম বলে আমাকে তিশা এবং তিশার মা দুজন মিলে স্ট্রাইক দিয়েছিল এবং আহাদ আমাকে নিজে বলেছে যে ভাই স্ট্রাইক আমি তোমাকে দিয়েছি, কারণ তিশার আম্মা অর্থাৎ আমার শাশুড়ি হাউমাউ করে জড়াজড়ি করে কান্না করছে। তিশারা একদিন সবাই মিলে আখিদের বাড়িতে গিয়েছিল ইফতারের দাওয়াতে, সে কিন্তু সেখানে উপস্থিত ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু আমি জানি। অতঃপর সেদিন ইফতারের পর এই লোক কিন্তু ভাইগা গেছে সবাইকে কিছু না বলে। মানে বন্ধুরা ভাবেন একটি বাড়িতে গিয়েছে ইফতারের দাওয়াত খেতে, ধরতে গেলে এটা তার আরেক মেয়ের বাড়ি, সেখান থেকে ইফতারের পর খাইয়া দেয়া না করে কে পলা যায় ভাই? বন্ধুরা হতে পারে ওনার পেটে তখন কোনো গন্ডগোল হয়েছিল সেই কারণে চলে আসছে। তো আমার প্রশ্ন তখন আমাকে স্টেগুলো কেন দিয়েছিলেন? আর কেনই বা বিদেশ থেকে বাবা এসেছে এতগুলো খড়ি আর সোনাদানা নিয়ে, যেগুলো কিনা মার্কেট থেকে ফুটপাথ থেকে কিনা, এই ধরনের বড় ধরনের নাটকগুলোই বা আপনারা এতগুলো ভিউয়ার্সের সাথে কেন করেছিলেন? আপনাকে কি আন্টি আদৌ এগুলো সাজে? কেমন যেন ভালোবাসাটা না আমাকে বেশি
মানে অবহেলা করে। বন্ধুরা ব্যাপারগুলো এখানে শেষ নয়, একজন পুলিশের কর্মকর্তাকে দিয়ে আমাকে ফোন করানো হয়েছিল এবং আমাকে এটা বলা হয়েছে যে তিশার আম্মুকে নিয়ে কোনো রকম কোনো কথা তুমি বলবে না, সে আমার বোন লাগে। ইভেন আমাকে এটাও বলা হয়েছে সন্ধ্যার পরে ফোন করে যে তুমি এই পর্যন্ত ওদেরকে নিয়ে যতগুলো ভিডিও করেছো সবগুলো ডিলিট করে দাও, নতুবা ওরা কিন্তু মামলা করবে। আমি বলেছি যে আঙ্কেল আমি আপনাকে শ্রদ্ধা করি, আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু ওনারা কোনো রকম কোনো অভিযোগ ছাড়া আমার ভিডিও কিন্তু ডিলিট করতে পারে না, সো আই ক্যান্ট। আপনারা যদি পারেন মামলা করে নেন, যান। বন্ধুরা সেই ভদ্রলোক আমার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেনি, কারণ সাহাব সব পুলিশ वाले हैं, पायलट नहीं है। তো আদৌ কি এই সমস্ত কান্নাকাটা আপনাদেরকে সাজে? বন্ধুরা মানুষের কান্না নিয়ে আমি কখনো কোনো মজা করি না, করবো না, বাট ওনাদের আজকের এই কান্নার জন্য নিজেরাই নিজেদের মধ্যে দায়ী। বন্ধুরা আমার প্রশ্ন, একটি বেকার ছেলেকে ওনারা এস্টাবলিশ না করে সেই ছেলেটাকে ওরা কিভাবে বিয়ে করে দিয়েছে শুধুমাত্র ইউটিউবের টাকার উপর নির্ভর হয়ে? লজ্জা লাগা দরকার। বন্ধুরা এরা ভেবেছিল এরকম লাখ লাখ টাকা এরকম এরা হয়তো সারা জীবনে কামাবে, ওদের কোনো রকম কোনো অভাব কখনো হবে না, কিন্তু বন্ধুরা কখনো এটা বুঝতে পারে নাই যে তিশা রাহাতের জীবনে কিন্তু ধস নেমে আসতে পারে। এখন বন্ধুরা পড়েছে বাটে। বন্ধুরা এই যে মেয়েটি মুনতাহা, সে যে বললো একটা মেয়ে হয়ে আমি টুকিটাকি যাই ভিডিও করি, মনে করো যে বন্ধুরা ভাবেন একটা ছেলের বউ, বাড়ির বউ হয়ে সে যদি এই কথাটা বলতে পারে, ওনারা ওনাদের ঘরের ছেলেকে কেন কাজে লাগে না বলুন তো? আর সেই সাথে আপনার যে মেয়ের জামাই আছে দাতাল, তার না 3-4টা ফোনের শপ আছে, 4টা-5টা দোকান, অথচ দেখছেন তলে তলে কি অবস্থা। কিচ্ছু নাই আপু, আবার তো সেইখানে আপনার ছেলেকে একটা পোস্টার লাগিয়ে দেন। কিন্তু বন্ধুরা না, এগুলো করবে না, ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করতে পারবে। এখন আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন, ওই ফোনের সব তো ওদেরই না, ওরাই তো সেখানে গিয়ে ভাড়ায় খাটে, স্বামীকে সেখানে কিসের কাজ দিবে? আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আহাত আর তিশার আদৌ যে কোনো রকম কোনো ফোনের সব নেই, সবটাই যে রঘু চক্কর। তো পাতা চলা কি সব রঘু চক্কর হ্যায়। এটাই হচ্ছে আর একটা সবচেয়ে বড় প্রমাণ যে তিশার ভাই নিজে একটা বেকার। আর বন্ধুরা এই যে ফোনের সব আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে ওরা কিন্তু এই দোকানে গিয়েছিল, মোটামুটি সেখানে প্রমোশন যা যা করার সবটাই কিন্তু সেখানে গিয়ে করেছে। আর এই হচ্ছে সেই প্রমাণ। বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা ফুল ফ্যামিলি আমাকে সাহায্য করার জন্য একদিন সন্ধ্যার পর সাভার থানায় গিয়েছিল। বন্ধুরা সেইখানে গিয়ে কোনো কিছু তো করতে পারেই নাই, কারণ আমার এই ব্যাপারগুলোকে ওরা যতটা সিরিয়াসলি নিচ্ছিল সে সময়, অথবা নিতে পারছিল না, ঠিক ততটা কিন্তু অন্যরা নিচ্ছিল না। বন্ধুরা সেইখানে সাভার থানার সামনে তিশার আম্মাকে তিশার আব্বা মারছে। তো আমি শুধু এটাই বলবো যে আজকে আপনাদের অবস্থার জন্য আপনারা নিজেরাই দায়ী। ট্রোলের শিকার ইচ্ছা করে আপনারা হয়েছেন। মানে এতগুলো মানুষকে কিভাবে বোকা বানিয়েছিলেন তখন? আপনার হাজবেন্ড সানিমের আব্বা কি তখন আমেরিকা থেকে আসছিল সত্যি? বন্ধুরা সানিমের আব্বা একটি ভিডিও করেছে, আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা ভদ্রলোক সবই সত্য বলেছে, বাট কিছু কিছু বিষয় উনি আমাদের কাছে লুকিয়েছে। উনি একটি বউ বিজনেসও করেছিল বাসের বাচ্চার কাছে, ঠিক আছে, বাট সেগুলো আমাদের কাছে গোপন করা হয়েছে। বন্ধুরা 2015 সালে তিশার আম্মুর সাথে সানিমের আব্বার বিয়ে হয়েছিল, কিন্তু বন্ধুরা ঠিক তার 3 বছর পর অর্থাৎ 2018 সালে তিশার আম্মু এই লোকটাকে মারধর দিয়ে ক্যারাটে মেরে বরগুনা থেকে ভাগিয়ে দিয়েছে। বন্ধুরা বাসের বাচ্চা সেইখানে যথেষ্ট ধনী একজন লোক, তার বিশাল সম্পত্তি রয়েছে, এবং দ্যাটস ওয়াই তিশার আম্মু বাসের বাচ্চাকে পেয়ে সানিমের আব্বাকে দিয়েছে একটা উষ্টা। পরবর্তীকালে সানিমের আব্বা নিজের থেকেই বাসেদ বাচ্চুর সাথে তিশার আম্মুকে বিয়ে দিয়েছিল সম্পত্তির লোভে। বন্ধুরা ঢাকার ওয়ারিতে, পুরান ঢাকার ওয়ারিতে একটি কাজী অফিসে বিয়ে হয়েছে ওনাদের, আমার কাছে কাবিননামা রয়েছে, এবং সেইখানের কোন একটা আবাসিক হোটেলে বাসেদ বাচ্চু এবং তিশার আম্মু দীর্ঘদিন ছিল। এরা দুজন একসাথে প্রায় সময় কাটাতো। আর এই যে সানিমের আব্বা সে কি করতো জানেন? পাহারা দিত। বন্ধুরা ভাবতে অবাক লাগলো কত সত্য যে বউ ব্যবসা উনিও কিন্তু করেছে। এবং সেই সাথে আমার একটি প্রশ্ন, উনি যখন ভিডিওটি স্টার্ট করেছে, বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার সাথে সাথে একটি কাট, এবং কাটসের পরপরে আমরা এটা দেখতে পাই যে আলমারির আয়নার মধ্যে হাসা অবস্থায় তিশার আম্মুকে দেখা গিয়েছে। বন্ধুরা তার মানে হচ্ছে এইটাই, এই ভদ্রলোক যা যা বলেছে তিশার আম্মু শিখিয়ে দিয়েছে, এবং এই কারণে ভিডিওর শুরুতে প্রথমে একটি কাট আমরা দেখতে পেয়েছি। ভাইয়া এডিটর মানুষ তো আমরা, বুঝছো না? অনেক দিন যাবত ভিডিও করে এগুলো যদি নাই ধরতে পারি তাহলে কিসের পোলাপান হলাম বলো? বলুন সত্য কথা বলুন, দয়া করে মিথ্যা বলবেন না প্লিজ। এবং সেই সাথে এটা আমার প্রশ্ন, সেই যে আমেরিকা ফেরত বাবা নাটক, এই নাটকগুলো কেন করেছেন আমাদের সাথে, সেইটার জবাব আমরা চাই। আপনাদের কাছে প্রশ্ন, উত্তরগুলো দিবেন আশা করি। বন্ধুরা সমস্ত প্রমাণ, সমস্ত পয়েন্টগুলো দেখার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভাইটির পাশে কিন্তু সবাই থাকবে। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।